ওকে, আমরা যে ফিল্মটা দেখতে পাচ্ছি এটা একটা এপিক ফিল্ম। এখানে যে পরিমাণ ডিভাইস দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের টিউব, ইসিজি লিড, সেখান থেকে আমরা বুঝতে পারি এটা আইসিইউ একটা পেশেন্ট, একটা ইমার্জেন্সি কন্ডিশনের পেশেন্ট। এখানে কনসোলিডেশন দেখতে পাচ্ছি বাইল্যাটারাল। আমরা নর্মালি তো এরকম ফিল্মে কনসোলিডেশনই কমেন্ট করি, কিন্তু কনসোলিডেশন যে হচ্ছে এটার পিছনে অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে আমাদের আজকে যেটা ডিসকাস করতেছি শুরুতে, সেটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বাচ্চাদের একটা আছে একেবারে নিওনেটাল পিরিয়ডে, সেটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অথবা হাইলিন মেমব্রেন ডিজিজ বলে। আর এটা অ্যাডাল্টের অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা এখানে অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিওর হয় এর পেশেন্টের একটা হেলদি লাং, যেটা আগে থেকে কোনো প্রকার ডিজিজ ছিল না, সেই কন্ডিশনে একটা অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর হয়। এবং এটার পিছনে একটা আহ, কারণ থাকে, সেটা ট্রমা, শক, সেপ্টিসেমিয়া, বার্ন, প্যানক্রিয়াটাইটিস, ডিআইসি বা স্ন্যাক বাইট বা অনেক ধরনের কারণই থাকতে পারে, ভাইরাল ইনফেকশন থেকেও হতে পারে। এখানে একটা অ্যাকিউট কন্ডিশন তৈরি হবে এবং বিভিন্ন ধরনের স্টেজ আছে। যেমন স্টেজ ওয়ানে যেটা হয়, এটা পরীক্ষায় অনেক আগে আসছে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেই হিসাবে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এখানে প্রথম দিন যেটা হতে পারে একটা অ্যাকিউট ফেজ, এখানে অ্যালভিওলার এপিথেলিয়ামটা শেডিং হয়, এন্ডোথেলিয়াম যেগুলো আছে সেগুলোতেও শেডিং হয়। এখানে খুব সামান্য পরিমাণ এক্সট্রাসেলুলার ফ্লুইড জমে এবং আহ, প্রথম 24 ঘন্টার মধ্যে প্লেন রেডিওগ্রাফিতে সেরকম চেঞ্জ নাও পেতে পারে, কিন্তু 24 থেকে 36 ঘন্টার মধ্যে যেটা হয়, এখানে ফ্লুইড লিকেজটা অনেক বেশি হয় লাং অ্যালভিওলাসের ভিতরে। ড্যামেজ ক্যাপিলারি বেড থেকে ফ্লুইড লিকেজ অনেক বেশি হয় এবং এইখানেও যেটা হাইলিন মেমব্রেন ডিজিজের মতো একটা মেমব্রেন ফর্মেশন হয় অ্যালভিওলাসের ভিতর সাইডে। এবং এর মধ্যে ফ্লুইড যেহেতু জমে, তার মানে অপাসিফিকেশন হবে এবং এটা আস্তে আস্তে ওয়াইড স্প্রেড হয় এবং এয়ার স্পেস গুলো ফ্লুইড দিয়ে বা ইনফিল্ট্রেট দিয়ে ভরে যায় আস্তে আস্তে। আলটিমেটলি আমরা এরকম কনসোলিডেশন, ডিফিউজ কনসোলিডেশন পেতে পারি। এবং সাথে যেহেতু কনসোলিডেশন, তার মানে আমরা এখানে এয়ার ব্রঙ্কোগ্রামও পাবো। এটা স্টেজ 2। এবং স্টেজ 3 যেটা, সেটা হলো রেজলিউশন হবে, আস্তে আস্তে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে। এবং এই ইমপ্রুভমেন্টের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে ফাইব্রোসিস থেকে যাবে, একেবারে কমপ্লিট আগের মতো অবস্থায় ফেরত যাবে না, এখানে ফাইব্রোসিস থেকে যাবে, নেভার রিটার্ন টু নর্মাল লাং, একটা স্কারিং থেকেই যাবে। এবং সিটি স্ক্যান যদি করি আমরা, সিটি স্ক্যানে তো দেখতেই পাচ্ছি এখানে ডেনসিটি অনেক বেশি হচ্ছে এবং আমরা কনসোলিডেশনের যে ফিচার সেটা পাচ্ছি। এবং কমপ্লিকেশন হিসেবে যে কমপ্লিকেশনের যে ফিচার সেগুলো চলে আসতে পারে, যেমন নিউমোথোরাক্স হতে পারে, নিউমোমেডিস্টেনাম হতে পারে। আহ, এর সাথে আমাদের যেহেতু একটা ইনসাল্ট হলো, পরবর্তীতে সুপারএডের এখানে ইনফেকশনও হয়ে যেতে পারে। যাই হোক, এখানে আমাদের যেটা হবে, অ্যাকিউট একটা এমার্জেন্সি কন্ডিশন তৈরি হবে, তার পিছনে একটা কজ থাকবে, ট্রমা, শক, সেপ্টিসেমিয়া, এরকম একটা কজ থাকবে। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা পরীক্ষায় আসছে, সেই হিসেবে ইম্পর্টেন্ট। এরপরে একটা পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে এইডস পেশেন্টের ক্ষেত্রে নন ইনফেকশাস ইনফেক্টিভ পালমোনারি ডিজিজ যেগুলো হয় সেগুলো সম্পর্কে একটু ব্রিফ ডিসকাশন। তার মধ্যে আমরা খুব কমনলি যেটা হয়, কাপোসি সার্কোমা। কাপোসি সার্কোমা এটা কিউটেনিয়াস কাপোসি সার্কোমাও হয় এবং এটা লাংসেও একই রকম ভাবে অ্যাফেক্টেড হতে পারে। আহ, সবচেয়ে কমন এইডস অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্সি এটা। এখানে লাং কিউটেনিয়াস তো হতেই পারে, লাংস এর মধ্যে সব জায়গাতেই হতে পারে, লাং প্যারেনকাইমাতে হতে পারে, প্লুরাতে হতে পারে এবং ব্রঙ্কিয়াল ট্রির যে কোনো পার্টে এখানে এরকম কাপোসি সার্কোমা হতে পারে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে লিনিয়ার কিছু অপাসিটি দেখতে পাচ্ছি, কিছু নডিউলারিটি আছে, এরকম লিনিয়ার, নডিউলার এবং রেটিকুলার নডিউলার অপাসিটিস ফর্মেশন হতে পারে। ওয়াইড স্প্রেড থাকতে পারে এবং পেরিহাইলার, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পেরিহাইলার, এবং লোয়ার জন্য একটু ডিস্ট্রিবিউশন বেশি আছে, পেরিহাইলার ডিস্ট্রিবিউশনটা বেশি। মেডিসিনাল লিম্ফারিনোপ্যাথির সাথে, যেহেতু একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, লিম্ফারিনোপ্যাথি একটা গুরুত্বপূর্ণ ফিচার এখানে হতে পারে।
এবং আমরা এখানে লেফট সাইডে প্লুরাল ডিফিউশনটা বেশ ভালোই দেখতে পাচ্ছি, রাইট সাইডে জাস্ট মিনিমাল টাইপের হতে পারে, সিপি অ্যাঙ্গেলটা ব্লান্ট আছে। এগুলোই ফাইন্ডিং। সিটি স্ক্যান যদি করি, আমরা ল্যাটারাল ভিউতে দেখতে পাচ্ছি যে হাইলার রিজিয়নে ডিস্ট্রিবিউশনটা বেশি, এবং ইনফ্রা হাইলার বা আমরা রেট্রোকার্ডিয়াক স্পেসটা যদি দেখি, নর্মালি রেট্রোকার্ডিয়াক স্পেসে যেটা হয় আমরা খেয়াল করি যেটা, যে ভার্টিব্রাটা আস্তে আস্তে ডেনসিটিটা কমতেছে কিনা, বা রেডিওলুসেন্ট বেশি হচ্ছে কিনা, কালো বেশি হচ্ছে কিনা নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। তো এখানে যদি দেখি বরং নিচের দিকে একটু বেড়ে যাচ্ছে, এটাই অ্যাবনর্মালিটি। রেট্রোকার্ডিক স্পেসে আমাদের সবসময় দেখতে হয় যে নিচের দিকে আস্তে আস্তে কালো হচ্ছে কিনা, কারণ এই পার্টটাতে লাংস এর পোর্শন বেশি থাকে বা এয়ার বেশি থাকে। কিন্তু এখানে যেহেতু অ্যাবনর্মালিটি হচ্ছে, তার মানে ভার্টিব্রাল শ্যাডোটা বেশি সাদা দেখা যাচ্ছে। ওকে, এখানে নোডুলারিটিটা আমরা বেশি দেখতে পাচ্ছি, আহ, সাথে কনসলিডেশন তো আছেই। এবং সিটি যদি আমরা দেখি, এইখানে আবার রেক্টো এক্সটার্নাল স্পেসটা অ্যাবনর্মাল আছে, রেক্টোকার্ডিক স্পেসটা কি আছে, অপাসিটি আছে। সিটি যদি দেখি, এখানে আমরা নোডিউল পাচ্ছি অনেক, নোডিউল, এবং নোডিউলের চারিদিকে আবার গ্রাউন্ড গ্লাস অপাসিটিস থাকতেছে। এটা সিটি হ্যালো সাইন, যেটা নোডিউলের চারিদিকে গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকে। এটা কাপোসি সার্কোমার একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং, নোডিউল। এবং এটা পালমোনারি, আমরা যেটা আগেও দেখছি যে পেরিহাইলার ডিস্ট্রিবিউশন বেশি থাকে, বা পেরিহাইলার রিজনে পালমোনারি ইনফিল্ট্রেট তৈরি হতে পারে, সাথে সেপ্টাল থিকেনিং, যে ফিশার গুলো থাকে এখানে দেখা যাচ্ছে না যদিও, ফিশার, এই নোডিউলারিটিটা ফিশারের মধ্যেও চলে আসতে পারে। এবং যেটা এক্সরেতে বলছি লিম নোড, সেটা এটার ক্ষেত্রেও আসতে পারে লিম নোড। এখানে আমরা যদি করোনাল দেখি, এখানে আহ, ওগুলোই দেখতে পাচ্ছি, হাইলার, পেরিহাইলার, ইনফিল্ট্রেট দেখতে পাচ্ছি, কনসলিডেশনের ফিচার, এয়ার ব্রঙ্কোগ্রাফ দেখা যাচ্ছে। যদি আমরা সফট টিস্যু বা মেডিসিনাল উইন্ডো দেখি, তাহলে আহ, আমাদের কাছে সাবকারিনাল এবং হাইলার রিজিয়নে কিছু লিম্ফ নোড হয়তো থাকতে পারে, এরকম মনে হচ্ছে। এর সাথে একটা আরেকটা হয়, সেটা লিম্ফোমা। এইডস পেশেন্টদের কাপোসি সার্কোমা সবচেয়ে কমন, এটা 1 নম্বরে আমরা ডিসক্রাইব করব যদি আসে। এর সাথে লিম্ফোমা, দুই ধরনেরই হতে পারে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইফিউশন দেখতে পাচ্ছি, এবং কিছু রাইট লাং ফিল্ডে কিছু কনসলিডেশন দেখতে পাচ্ছি। ইফিউশন একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। এবং লিম্ফোমা যদি হয়, তাহলে লিম্ফ নোড বা লিম্ফারিনোপ্যাথি, মেডিসিনাল লিম্ফারিনোপ্যাথি তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। এখানে ফিশারের ভেতরেও আমরা মনে হচ্ছে যে ফিশারাল থিকেনিং আছে, এবং ফিশারের ভেতরেও কিছু ইফিউশন আছে লোকুলেটেড। এখানে আমরা ল্যাটারাল ভিউতে একটা ফ্লুইড লেভেলের মতো দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখি রেট্রোকার্ডিক স্পেসে হঠাৎ করেই ডেনসিটিটা বেশি, যেটা এয়ার ফ্লুইড লেভেলের কারণে হচ্ছে। যদি আমরা এখানে দেখি সিটিতে, তাহলে আমরা যেটা পালমোনারি ইনফিল্ট্রেট এগুলো দেখতে পাচ্ছি, সাথে এয়ার ব্রঙ্কোগ্রাফ দেখতে পাচ্ছি, মানে কনসলিডেশন, এবং ম্যাস হিসেবেও প্রেজেন্ট করতে পারে। এখানে লিম্ফ নোড, বা আমরা যদি মেডিসিনালের পার্টটাতে দেখি, অ্যাসেন্ডিং অ্যাওর্টার চারিদিকে সফট টিস্যু ডেনসিটি এরিয়া দেখতে পাচ্ছি, ম্যাটেড অনেক লিম্ফ নোড দেখা যাচ্ছে। এখানে আমাদের কাছে মনে হচ্ছে একটা ম্যাচ থাকতে পারে। রেট্রো এক্সটার্নাল স্পেসটা অবলিটারেশন দেখতে পাচ্ছি ল্যাটারাল ভিউতে, এবং সিটিতে আমরা ক্লিয়ারলি একটা ম্যাচ লেশনের মতো দেখতে পাচ্ছি, যেটা একটা লিম্ফোমার ফিচার হতে পারে। এটা এইডস পেশেন্টদের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে। সফট টিস্যু ডেনসিটি এরিয়া পাচ্ছি। এখানে যদি দেখি, এটা লাং উইন্ডোতে লাং টিস্যুটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মেডিস্টিনামের যে পার্টটা লিম্ফ নোড, এটা কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছে না, তবে একটু ধারণা করা যাচ্ছে। আমরা যদি মেডিস্টিনাল উইন্ডো দেখি, তাহলে কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে বেশ কিছু লিম্ফ নোড এর আশেপাশে আছে, বিশেষ করে সাবকারিনাল রিজনে একটা বেশ বড় লিম্ফ নোড আছে, যেটা লিম্ফোমাতে একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। তার মানে এখানে লিম্ফ নোড একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং লিম্ফোমার ক্ষেত্রে। ইফিউশন, সেটা প্লুরাল পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, পালমোনারি ইনফিল্ট্রেট হতে পারে, কনসলিডেশন হতে পারে, এবং সিঙ্গেল অথবা মাল্টিপল পালমোনারি ম্যাস ফরমেশন হতে পারে।
এটা আলটিমেটলি আমাদেরকে হিস্টোপ্যাথোলজি করেই কনফার্ম হইতে হবে যে এটা অ্যাকচুয়ালি লিম্ফোমা নাকি লাং ম্যালিগনেন্সি। আবার এদিকে লাং ক্যান্সারও সরাসরি বা অন্য লিম্ফোমা ছাড়াও নর্মাল ম্যালিগনেন্সি যেটা হয় সেটাও এইডস পেশেন্টদের ক্ষেত্রে হতে পারে। এর সাথে দুইটা স্পেশাল ইন্টারস্টিশিয়াল লাং প্যাথোলজি হয়, সেটা আমরা এখানে লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস বা নিউমোনিয়া, যেটা মাঝখানেরটা আমরা দেখতেছি। এখানে আমরা সিস্টিক লাং ডিজিজের তিনটা ভ্যারাইটি এর আগে ডিসকাস করছিলাম, যেটা লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমাটোসিস। আমরা এখানে প্রথমটা যেটা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো সিস্টিক লেশন দেখা যাচ্ছে, লিম্ফ্যাঞ্জিওলিওমায়োমাটোসিস, এবং বাইল্যাটারাল অলমোস্ট সিমেট্রিক্যালি থাকে ওয়াল। এই যেই সিস্ট গুলো থাকে এগুলো থিন ওয়াল এবং কোনো সেপ্টাম থাকে না। এটা টিউবারাস স্ক্লেরোসিসের সাথে একটা অ্যাসোসিয়েশন আছে, আমরা এর আগে ডিসকাস করছিলাম। এলআইপি, যেটা লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এইটা এইডস পেশেন্টদের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এইডস পেশেন্টদের ক্ষেত্রে এই ফর্মে আসতে পারে, যেখানে ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা পার্টটাতে ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড গ্লাস অপাসিটি, এবং এখানকার যে সিস্ট গুলো হয় সেই সিস্ট গুলোর নাম্বারটা কম্পারেটিভলি বেশ কম থাকে, এবং কিছুটা লোয়ার লোবার প্রিডোমিনেন্স থাকে এখানে, এবং নোডিউলও থাকতে পারে এটার মধ্যে। আর একটা আছে ল্যাঙ্গারহ্যান্স সেল হিস্টোসাইটিস। এখানে প্রথমে নোডিউল ফর্মেশন হয়, নোডিউল থেকে আস্তে আস্তে এটা সিস্টিক চেঞ্জ হয়। এখানে আবার আপার লোবার প্রিডোমিনেন্স আমরা যদি দেখি বেজাল রিজনে কিছুটা কম আছে। যাই হোক, আমাদের লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াটা এইডস পেশেন্টদের ক্ষেত্রে এই মাঝখানের পার্টটা আসতে পারে, এই ফর্মে আসতে পারে। এর সাথে এটা যদি দেখি সিটি, সিটি কাটে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড গ্লাস অপাসিটি কিছুটা আছে, এবং কিছু সিস্টিক লেশন আছে, যেটা লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়ার একটা ফর্ম। এটা যদি এইডস এর কেস না, তবে এইরকম ভাবে আসতে পারে। আর একটা ইন্টারস্টিশিয়াল লাং প্যাথোলজি আসতে পারে, যেটা আমরা নেক্সট ডিসকাশনে ইন্টারস্টিশিয়াল লাং প্যাথোলজিটা একটু চেষ্টা করব। এটা আমার কাছে সবসময় কঠিন মনে হয়, তারপরেও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট। এখানে এনএসআইপি বা নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস ফর্মটা পাওয়া যেতে পারে এইডস পেশেন্টদের ক্ষেত্রে, যেখানে আমরা যদি এরপরে আমরা ভালোভাবে ডিসকাস করব। তারপরে আজকে জাস্ট আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে যে রেটিকুলো নডিউলার শ্যাডো বা রেটিকুলার নডিউলার অপাসিটি ডেনসিটি যেটা হচ্ছে, এটা সাবপ্লুরাল স্পেয়ারিং হয়, যেটা ইউআইপি খুব কমন, যেটা ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াতে সাবপ্লুরাল লোকেশনটা বেজাল এবং সাবপ্লুরাল ইনভলভমেন্ট থাকে। আর এটা যদি আমরা দেখি যে সাবপ্লুরাল লোকেশনটা স্পেয়ার করে গেছে, দুই সাইডে যদি দেখি সাবপ্লুরাল স্পেয়ারিং, এখানে হানিকম্বিং একটু আছে, তবে ইউআইপি তে হানিকম্বিংটা খুব প্রমিনেন্ট হয়, যেটা এখানে কিন্তু একটু থাকলেও অতটা প্রমিনেন্ট না। মোর মেইন যেটা সেটা হলো সাবপ্লুরাল স্পেয়ারিং আছে। এবং এনএসআইপি ইউআইপি যদি ডিফারেন্সিয়েট করতে চাই, এখানে ইউআইপি তে গ্রাউন্ড গ্লাস অপাসিটি, সরি, এনএসআইপি যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই ফর্মটাতে গ্রাউন্ড গ্লাস অপাসিটিটা প্রিডোমিনেন্স থাকে, কনসলিডেশন যেটা আমরা লোয়ার পার্টে দেখতে পাচ্ছি কনসলিডেশনটা প্রিডোমিনেন্স থাকে, মাল্টিপল নোডিউল এখানেও দেখতে পাচ্ছি, এগুলো বেশি পাওয়া যায়। আর যেটা হানিকম্বিং যেটা, সেটা কিন্তু ইউআইপি প্যাটার্নটাতে বেশি পাওয়া যায়। যাই হোক, আমাদের যেটা এইডস পেশেন্টদের, এটা এনএসআইপি বা নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস এই ফর্মটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা পাওয়া যেতে পারে। তার মানে মোটের উপর কাপোসিস সার্কোমা এক নম্বর, তারপরে লিম্ফোমা আছে, সাথে লাং ক্যান্সারও হতে পারে, এবং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মধ্যে লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস এবং নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস এগুলো আসতে পারে। আমাদেরকে কাপোসিস সার্কোমা এবং লিম্ফোমা বেশি হাইলাইট করতে হবে, বাদ এগুলো একটু টাচ করতে হবে যদি পরীক্ষায় আসে। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখতেছি এখন, সেটা হচ্ছে সার্কোইডোসিস। এখানে মাল্টি সিস্টেম গ্রানুলোমাটাস ডিসঅর্ডার হয়। এখানে গ্রানুলোমাটাস লেশন হয়, কিন্তু এখানে নন কেজিয়েটিং গ্রানুলোমা ফর্মেশন হয়। এগুলো কমপ্লিটলি রিজলভ হতে পারে,
অথবা এটার সাথে ফাইব্রোসিস পরবর্তীতে ফাইব্রোসিস থেকে যেতে পারে এবং অনেক বেশি ফাইব্রোসিস থাকতে পারে। এখানে আমরা স্টেজিং করি, খুব গুরুত্বপূর্ণ। স্টেজ 1 যেটা, সেটাতে বাইল্যাট্রাল হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে এবং সিমেট্রিক্যাল সাধারণত থাকে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে শুধুমাত্র হাইলার রিজিয়নে লোবুলেটেড সফট টিস্যু অপাসিটি দেখতে পাচ্ছি, যেটা একটা হচ্ছে একটা লিম্ফ্যাডিনোপ্যাথি, তো বাইল্যাট্রাল হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি। আর একটা হচ্ছে আমাদের আজকের যে টপিক, সেটা হলো সার্কোইডোসিস। এখন স্টেজ 1 এটা। স্টেজ 2 তে যেটা হবে, বাইল্যাটারাল হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি এবং রাইট প্যারাট্রাকেল, যাই হোক, লিম্ফ্যাডিনোপ্যাথির সাথে লাং অ্যাবনর্মালিটি চলে আসবে। সাধারণত রেটিকুলো নডিউলার প্যাটার্নে আসে। এখানে দেখতে পাচ্ছি কিছুটা রেটিকুলো নডিউলার আছে, কিছুটা কনসলিডেশন মনে হচ্ছে। এবং এই যে বাইল্যাটারাল হাইলার, রাইট প্যারাট্রাকেল, এগুলো আবার কিছু নামও আছে, আমরা পরে দেখব। এবং সিটিতে আমরা এই রেটিকুলার নডিউলারটা ভালোভাবে বুঝতে পারতেছি। বিভিন্ন ধরনের নডিউল আছে, কিছু রেটিকুলেশন আছে, লিনিয়ার যে ডেনসিটি গুলো দেখতে পাচ্ছি, এবং কিছুটা গ্রাউন্ড গ্লাসও আছে। এবং এইখানে যেটা হয়, আপার প্রিডোমিনেন্স থাকে একটু, এবং পরবর্তীতে যেটা হবে, হাইলার যে লিম্ফ্যাডিনোপ্যাথিটা আস্তে আস্তে রিজলভ করবে, কিন্তু কোর্স রেটিকুলো নডিউলার প্যাটার্নটা থেকে যাবে। এবং তখন বলবো স্টেজ 3। এবং যখন ফাইব্রোসিসটা অনেক বেশি প্রমিনেন্ট হবে বা রেটিকুলোনোডুলার প্যাটার্নটা অনেক ডিফিউজ হবে এবং প্রচুর পরিমাণে ফাইব্রোসিস হবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্টেজ 4। তার মানে স্টেজ 1-এ শুধু হচ্ছে লিম্ফ্যাডিনোপ্যাথি থাকবে বাইল্যাটারাল, স্টেজ 2 তে লিম্ফ্যাডিনোপ্যাথির সাথে লাং প্যাথোলজি থাকবে, 3 তে লিম্ফ্যাডিনোপ্যাথিটা ভালো হয়ে যাবে, লাং এর যে প্যাথোলজি এটা একটু কোর্সেনিং হবে, কিন্তু স্টেজ 4-এ গিয়া ডিফিউজ রেটিকুলার নডুলার প্যাটার্ন এবং ফাইব্রোসিস হবে, যেটা আমরা এখন যে ফিল্মটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টেজ 4। এটাও দেখতে পাচ্ছি এখানে ডিফিউজ ফাইব্রোসিস দেখা যাচ্ছে, এবং এটা আমরা যদি এক্সরেতে দেখি রেটিকুলার নডিউলারে দেখতে পাবো। এখানেও কিছু নডিউল দেখতে পাচ্ছি, এবং এখানে ট্র্যাকশনের কারণে, যেহেতু ফাইব্রোসিস হচ্ছে, ট্র্যাকশন ব্রোনকিয়েক্টাসিস দেখতে পাচ্ছি। এখন যদি আমরা একটু সাইন গুলো দেখি, কিছু গুরুত্বপূর্ণ সাইন আছে আমাদের, যে আমরা লিম্ফ্যাডিনোপ্যাথিটা বললাম, এখানে এই যে হাইলার এবং প্যারাট্রাকিয়াল, এটা 1 2 3 সাইন বলে। জাস্ট 3টা জায়গায় বেশি লিম্ফ্যাডিনোপ্যাথি হয়, এই জন্য এই নামটা 1 2 3 সাইন। এবং এই 1 2 3 সাইনই আবার যদি আমরা গ্যালিয়াম স্ক্যানে যদি দেখি, সেক্ষেত্রে, বা নিউক্লিয়ার ইমেজিং এ যদি দেখি, সেটা আবার একটা ল্যামডার মতো দেখা যায় দেখতে। এটা হচ্ছে যেই জায়গাটায় অ্যাক্টিভিটি বেশি আছে, সেই জায়গাতে মানে 1 2 3 সাইনটা অল্টারনেট ভাবে একটা ল্যামডা, আমরা যে ল্যামডা সাইনটা দেখি সেটার মতো মনে হতে পারে। আবার যদি আমরা হেডের দিকে তাকাই, এখানে যে বিভিন্ন গ্ল্যান্ড গুলো আছে, সেই গ্ল্যান্ড গুলো বেশি অ্যাক্টিভিটির কারণে দেখতে কিছুটা পান্ডার মতো মনে হয়, এবং এটাকে আবার পান্ডা সাইন বলে। এবং সিটি যদি করা হয়, সিটি করা হলে দেখা যায় যে একটা সেন্ট্রাল লেশন থাকে, লেশনের চারদিকে অনেকগুলো ছোট ছোট লেশন আবার চারিদিকে থাকে, দেখতে অনেকটা গ্যালাক্সির মতো মনে হয়, এজন্য এটাকে আবার সিটি গ্যালাক্সি সাইনও বলে। তার মানে আমাদের গুরুত্বপূর্ণ সাইন যেটা লিম্ফ্যাডিনোপ্যাথির জন্য 1 2 3 সাইন। তারপরে যদি আমরা নিউক্লিয়ার ইমেজিং করি, সেখানে ওই 1 2 3টায় ল্যামডা সাইন হিসেবে দেখা যেতে পারে। শেষের ক্ষেত্রে বিভিন্ন গ্ল্যান্ড হাই অ্যাক্টিভিটি বেশি হওয়ার কারণে পান্ডা সাইন হয়, এবং সিটিতে মেইন লেশনের চারিদিকে অনেকগুলো ছোট ছোট লেশন থাকে, সেগুলো মিলে একটা সিটি গ্যালাক্সি সাইনের মতো মনে হতে পারে। এবং এটার সাথে 1 2 3 সাইনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পোন ব্রোকার সাইন। এটা একটা, যেখানে টাকার ব্যবসা করা হয়, টাকা ধার দেনার ব্যবসা বা সুদের ব্যবসা, সেখানে এই চিহ্নটা ইউজ করা হয়। এবং 1 2 3 সাইন বা যে ল্যামডা সাইন দেখলাম, সেটা কিছুটা এরকম মনে হয়, এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে পন ব্রোকার সাইন। এর সাথে আমাদের একটু গুরুত্বপূর্ণ সার্কোইডিসিস, যেহেতু আমরা দেখলাম যে মাল্টি সিস্টেম গ্রানুলোমাটাস ডিজিজ হয়, সেখানে অনেকগুলো
সিস্টেমে ইনভলভমেন্ট থাকতে পারে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, অপটিক নিউরাইটিস, তারপরে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, এগুলোতে ইনফ্লামেশন হতে পারে, লিম্ফাডিনোপ্যাথি হতে পারে, পেরিকার্ডাইটিস, হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, আর্থ্রাইটিস, অনেক ধরনের এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন এই সার্কোইটিসিসে হতে পারে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে আমরা এখন সুইচ করতেছি, সেটা হচ্ছে অকুপেশনাল লাং ডিজিজ। এটা হচ্ছে আহ, বিভিন্ন তো আহ, যারা কারখানা অথবা বিভিন্ন ধুলাবালিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক দিন ধরে ডাস্ট অথবা কেমিক্যাল তাদের নিঃশ্বাসের সাথে নেয়ার কারণে তাদের লাংসে একটা চেঞ্জ আসে। সেটার কারণে যেটা হয় সেটা আমরা এটাকে অকুপেশনাল লাং ডিজিজ বলতেছি, এবং এটার একটা নাম নিউমোকোনিয়াসিস। নিউমোকোনিয়াসিসের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন কমন যেটা সিলিকোসিস, একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, পোল ওয়ার্কার্স নিউমোকোনিয়াসিস এটা একটা, অ্যাসবেস্টোসিস একটা, তিনটা খুব গুরুত্বপূর্ণ। এর সাথে বেরিলিওসিস, সিডারোসিস, স্ট্যানোসিস, ব্যারিটোসিস এগুলো আছে। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সিলিকোসিস, পোল ওয়ার্কার নিউমোকোনিয়াসিস এবং অ্যাসবেস্টোসিস। এই তিনটা যদি জাস্ট একটু ওভারভিউ যদি আসে তাহলে এই তিনটা আমাদেরকে আসলে একটু একটু করে লিখতে হবে। এটা আমরা প্রথমে যেটা দেখতেছি এটা একটা সিলিকোসিসের কেস। সাধারণত 10 থেকে 20 বছর, মানে একটা লং টার্ম এক্সপোজার যখন হয়, একটা কোল মাইনিং এ যারা কাজ করে, তারপরে গোল্ড মাইনিং, তারপরে সিরামিক অথবা পটারি ওয়ার্কস এ যারা কাজ করে, ধুলাবালি অনেক দিন ধরে এক্সপোজার হচ্ছে, তখন মোটামুটি 10 থেকে 20 বছর পরে লাংসের চেঞ্জ আসে। আমরা প্লেন এক্স এর চেস্ট যদি দেখি, এখানে নোডিউলার শ্যাডো আসে, মোটামুটি 2 থেকে 5 মিলিমিটার ডায়ামিটারের থাকে আর্লি স্টেজে, এবং এটা আপার এবং মিড জোনের দিকে বেশি থাকে, তবে আস্তে আস্তে এটা পুরো লাংসেই ছড়িয়ে যেতে পারে। তবে প্রথম দিকে আপার এবং মিড জোনেই চলে আসে, নোডিউল গুলো ছোট ছোট 2 থেকে 5 মিলিমিটারের মতো থাকে, এবং এর সাথে লিম্ফ্যাডিনোপ্যাথিও হতে পারে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এই লিম্ফ্যাডিনোপ্যাথি গুলোতে এক্সেল টাইপের ক্লাসিফিকেশন। পরবর্তীতে যেটা হয়, যতদিন বাড়তে থাকে এই যে নোডিউলার লেশন গুলো একটার সাথে আরেকটা লেগে বড় বড় লেশন তৈরি করে, আহ, এবং আস্তে আস্তে এখানে ফাইব্রোসিস হয়, যেটাকে বলা হয় প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস। নডিউল গুলো একটার সাথে আরেকটা লেগে বড় বড় কনগ্লোমারেট নডিউল তৈরি করে এবং প্রচুর পরিমাণে ফাইব্রোসিস হয়, যেটা হলো প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস। এটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এটা এন্ড স্টেজে যখন যায় তখন এই কন্ডিশনটা তৈরি করে। এবং এখানে যেহেতু ফাইব্রোসিস হচ্ছে, তার মানে এটার মধ্যে সিকাট্রাইজেশন হওয়ার কারণে ইমফাইসিমাটাস চেঞ্জও চলে আসে। এবং সিটি যদি করা হয় সেক্ষেত্রে একই ফাইন্ডিংই পাওয়া যায়, 2 থেকে 5 মিলিমিটার সাইজের নডিউল গুলো পাওয়া যায়, যেখানে ক্যালসিফিকেশনও হতে পারে, সেপ্টাল লাইন গুলো থিকেটিং পেতে পারি। এবং এখানে সিটির ক্ষেত্রে পোস্টেরিয়র লাংসের পোস্টেরিয়র অ্যাসপেক্ট, আমরা যেটা বলতেছি যে আপার এবং মিড জোনে বেশি হচ্ছে, সিটির ক্ষেত্রে দেখা যাবে যে পোস্টেরিয়র অ্যাসপেক্টে বেশি হচ্ছে, যেটা প্লেন এক্সরেতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না যে সামনে নাকি পিছনে। সিটির ক্ষেত্রে এই পোস্টেরিয়র অ্যাসপেক্টের বেশি ইনভলভমেন্টটা দেখা যেতে পারে। এখানে স্পেশাল একটা টার্ম হচ্ছে রিউমাটয়েড নিউমোকোনিওসিস বা কাপলান সিনড্রোম। যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে যদি নিউমোকোনিওসিস হয়, সেক্ষেত্রে এটাকে কাপলান সিনড্রোম অথবা রিউমাটয়েড নিউমোকোনিওসিস বলে। রেট্রোস্টার্নাল স্পেস বা আপার জন্য আমরা দেখতে পাচ্ছি যে নোডিউলার কিছু শ্যাডো আছে, এবং এখানে যখন আস্তে আস্তে প্রোগ্রেস করে তখন নডিউল গুলো একটার সাথে আর একটা লেগে অনেক বড় বড় নডিউলার লেশন তৈরি হয়, এবং এখানে ফাইব্রোটিক স্ট্যান্ড দেখতে পাচ্ছি, যেটা প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস, এটা একটা এক্সাম্পল। এটার একই, কিছু ইমফাইসেমাটাস চেঞ্জ হতে পারে ফাইব্রোসিসের কারণে, ওদিকে এখানে দেখা যাচ্ছে কিছু ইমফাইসেমাটাস চেঞ্জ আসছে। এবং এখানে হাইলার রিজিয়নে অনেকগুলো লোবুলেটেড ক্যালসিফাইড রাউন্ডেড অপাসিটি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ক্যালসিফাইড লিম্ফ নোডস। এটা একটা গুরুত্বপূর্ণ, ক্যালসিফাইড লিম্ফ নোডস এখানে হয়, এক্সেল ক্যালসিফিকেশন, চারিদিকে ক্যালসিফিকেশন হয়। ল্যাটারাল ভিউতেও দেখতে পাচ্ছি এক্সেল ক্যালসিফিকেশন, এবং প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস এখানে দেখতে পাচ্ছি। এটা এটা আবার কোল ওয়ার্কার্স নিউমোকোনিয়াসিস। কোল ওয়ার্কার্স নিউমোকোনিয়াসিস এটা মোটামুটি একই। এখানে ডাস্ট
ইনহেলেশনের কারণে প্রবলেমটা হয়। মোটামুটি ফিচার গুলো একই, তবে মিড জোনের ক্ষেত্রে এটা বেশি হয়। ফেট মোটামুটি একই, যে আস্তে আস্তে এটা একটার সাথে আরেকটা লেগে কনফ্লুয়েন্ট শ্যাডো তৈরি করে, এবং প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস এটার ক্ষেত্রেও হয়। তবে এটার ক্ষেত্রে ক্যাভিটেশনের একটা আহ, বেশি হয়, মানে যদি আমি ওটার সাথে কম্পেয়ার করি, ক্যাভিটেশনটা এখানে হয়। ক্যালসিফিকেশন দুটাতে হয়, ক্যালসিফিকেশন ক্যাভিটেশন এটাতে বেশি হয়। এবং ক্যাভিটেশন যদি হয় সেক্ষেত্রে একটা চিন্তা হতে পারে যে এখানে টিউবারকুলার লেশন আছে। তাছাড়া অন্যান্য ফাইন্ডিং মোটামুটি একই। এখানেও আমরা যেটা ফিল্ম দেখতে পাচ্ছি, এটা কোলোয়ার্কাস নিউমোকনিয়াসিস প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিসের একটা ফিচার। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, আমরা প্লুরাল ক্লাসিফিকেশন, যেটা শীট লাইক ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, প্লেট লাইক ক্লাসিফিকেশন হয়। প্লুরাল ক্লাসিফিকেশনটা আবার অ্যাসবেস্টোসিসে কমন। অ্যাসবেস্টোসিসে প্লুরাল ইনভলভমেন্টটা বেশি হয়, এটা হলো 1 নম্বর, মাথায় রাখতে হবে। এখানে অ্যাসবেস্টোস এক ধরনের ফাইবার, বিভিন্ন ধরনের ফাইবার আছে। তবে 20 থেকে 30 বছর অনেক দিন যখন এক্সপোজার হয় তখন এই সমস্যাটা তৈরি হয়। প্রথমেই বললাম যে অ্যাসবেস্টোসিস এর ক্ষেত্রে প্লুরাটা ইনভলভমেন্ট হলেও প্রাইমারিলি হয়, প্লুরাল প্ল্যাক ফর্মেশন হয়, ফাইব্রোসিস হয়। তবে এটা আবার মিড এবং লোয়ার জন্য, আগের দুটা সিলিকোসিস, কোলওয়ার্কার্স নিউমোকনিয়াসিস, এটা আপার প্রিডোমিনেন্স ছিল, আর অ্যাসবেস্টোসিস যেটা প্লুরাল বেসলেশন, এটা লোয়ার প্রিডোমিনেন্স থাকে। এখানে যে ক্যালসিফিকেশনের প্যাটার্নটা যে কোনো ধরনেরই হতে পারে, শুধু শীট প্লেট এটা না, যে কোনো ধরনেরই ক্লাসিফিকেশন হবে। তবে প্লুরাল ক্লাসিফিকেশন হবে, প্লুরাল থিকেনিং হতে পারে, আহ, সাথে ইফিউশন হতে পারে, আহ, এর সাথে পালমোনারি ইনভলভমেন্টও থাকতে পারে, পালমোনারি ফাইব্রোসিসও হতে পারে, ফাইব্রোসিসের জন্য ইমফাইসেমাটাস চেঞ্জও হইতে পারে। তবে আমাদেরকে প্রথমত যেটা রাখতে হবে মাথায়, সেটা হলো প্লুরাল ইনভলভমেন্ট এবং ক্লাসিফিকেশন। ল্যাটারাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশনটা কিছুটা সামনের দিকে। এখানেও আমরা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি, তবে আগেরটার মতো অত বেশি না। তবে যদি ডায়াফ্রামের দিকে দেখি, এখানে ডায়াফ্রামের দিকে কিছু ক্লাসিফিকেশন আছে, ভেজাল প্রিডোমিনেন্স আমরা যেটা বললাম। সিটি করলে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টেরিয়র অ্যাসপেক্টে প্লুরা বরাবর ক্যালসিফাইড এরিয়া দেখতে পাচ্ছি। প্লুরাল ক্লাসিফিকেশনটা এটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং কমপ্লিকেশন হিসেবে কিন্তু মেজোথেলিওমা, কার্সিনোমা, যেহেতু লাংসে ইনভলভমেন্ট হয়, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ল্যারেঞ্জিয়াল কার্সিনোমা, এগুলো হয়। এখন আমরা যে আজকের যে ডিসকাশনটা করলাম, মোটামুটি রেটিকুলার নোডুলার শ্যাডো কিন্তু এটার মধ্যে ডিফারেন্সিয়াল, যেমন সার্কোইডোসিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, নিউমোকনিওসিস যেটা আমরা দেখলাম। এর সাথে আমরা এর আগে দেখছি পালমোনারি ইডেমা, লিম্ফানজাইটিস কার্সিনোমাটোসা, এটা আমরা দেখি নাই এখনো। হেমোসিডারোসিস আমরা একটু জাস্ট আলোচনা করছি। এছাড়া কোলাজেন ডিজিজ, এসএলই, রুমাটয়েড আর্থ্রাইটিস এগুলোতে হতে পারে। অ্যালভিওলার প্রোটিনোসিস একটা, এটার ক্ষেত্রে আমরা কিন্তু রেটিকুলার নোডুলার শ্যাডোইং পাই, আমরা দুই একটা ফিল্ম দেখছি এর আগে। এখানে গ্রাউন্ড গ্লাস অপাসিটি, সিটিতে ক্রেজি পেভিংটা আমরা খুব ভালো দেখতে পারি। এখানে সবার শেষে আমি জাস্ট রেটিকুলার নোডুলার শ্যাডোর জন্য অ্যালভিওলার প্রোটিনোসিসের একটা ফিল্ম রাখছি। এখানে যেটা হয়, অ্যালভিওলাস এর ভিতরে সারফেক্টেন্টটা জমতে থাকে, এবং এইটা অটোইমিউন প্যাথোলজির কারণে হতে পারে, তারপরে পোস্ট ইনফেক্টিভ বা পোস্ট ইনফ্লামেটরি কারণে হতে পারে, এবং কোনো কিছু কনজেনিটাল কারণ যেখানে অ্যাবনর্মাল সারফেক্টেন্ট প্রডিউস হতে পারে, সেরকম কন্ডিশনে হতে পারে। সারফেক্টেন্ট প্রোটিন গুলো অ্যালভিওলাসের ভিতরে জমতে থাকে, এবং এরকম রেটিকুলার নোডুলার শ্যাডো আমরা পাই। এবং সিটিতে আমরা যেটা বলছি যে গ্রাউন্ড গ্লাস অপাসিটির সাথে যদি সেপ্টাল থিকেনিং থাকে, সেক্ষেত্রে ক্রেজি পেভিং বলি, এবং এই অ্যালভিওলার প্রোটিনোসিসে ক্রেজি পেভিংটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। আমরা আজকের ডিসকাশন এতটুকুই রাখছি। আপনাদের কারো যদি কোনো সাপ্লিমেন্ট থাকে অথবা কোনো যদি প্রশ্ন থাকে, আমরা জাস্ট একটু আলোচনা করি। আমাদের আজকের ডিসকাশন মেইনলি ছিল অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটা অ্যাডাল্টের, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অথবা হায়ালিন মেমব্রেন ডিজিজ। এটা একটা অ্যাকিউট কন্ডিশনে তৈরি হতে পারে,
পোস্ট ট্রমাটিক অথবা সেপ্টিসেমিয়া অথবা শক, এগুলোর পরে এই ঘটনাটা ঘটতে পারে। 3টা স্টেজে আমরা আলোচনা করছি, তার মধ্যে স্টেজ 2 যেটা, এখানে আমরা ফাইন্ডিং গুলো পাই। রিজলিউশনটা কমপ্লিটলি কখনোই হবে না, ফাইব্রোসিস থেকে যাবে। এইডস এর ক্ষেত্রে আমরা কাপোসিস সার্কোমা পেতে পারি, লিম্ফোমা পেতে পারি, লাং ক্যান্সার পেতে পারি। আর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের 2টা ফর্ম, লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস এবং এনএসআইপি, এই 2টা ফর্মের ফাইন্ডিং পেতে পারি। সার্কোইডোসিস আমরা দেখছি যেখানে স্টেজ 1 এ শুধুমাত্র হাইলার লিম্ফাডিনোপ্যাথি থাকে, স্টেজ 2 তে লাং প্যাথোলজিটা যোগ হয়, স্টেজ 3 তে হাইলার প্যাথোলজি চলে যায়, লাং প্যাথোলজিটা থাকে, স্টেজ 4 এ লাংসে অনেক বেশি ফাইব্রোসিস হয়। কয়েকটা সাইন ছিল। আর অকুপেশনাল লাং ডিজিজ, এটাও খুব ইম্পর্টেন্ট। সিলিকোসিস আমরা দেখছি যেখানে নোডিউলার শ্যাডো থাকে, আপার এবং মিড জোন প্রিডমিনেন্স থাকে এবং এটা আস্তে আস্তে প্রোগ্রেস করে এবং প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস তৈরি হয় এবং এখানে এক্সেল ক্যালসিফিকেশন হয় লিম্ফাডিনোপ্যাথির সাথে। কোলোরাকাস নিউমোকনিয়াসিস মোটামুটি একই, ক্যালসিফিকেশন ক্যাভিটেশনটা এটার ক্ষেত্রে বেশি হয়। আর অ্যাসবেস্টোসিসে প্লুরাল ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি হয়, সাথে লাং ইনভলভমেন্টও থাকে, এটা আবার বেসাল প্রিডমিনেন্স থাকে। আর রেটিকুলার নোডুলার একটা ডিফারেন্সিয়াল আমরা দেখলাম, অ্যালভেলার প্রোটিনোসিস, যেখানে অ্যাবনর্মাল সারফেক্টেন্টটা জমে এবং এটার ক্ষেত্রে লাংসের সিটিতে আমরা ক্রেজি বেবিং প্যাটার্নটা পাই। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। কেউ কি কিছু অ্যাড করবেন? মনে হয় কেউ কিছু চাচ্ছেন না, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আগামী দিন ইনশাল্লাহ আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজটা ডিসকাস করব। আসসালামু আলাইকুম।